এই যে পুলিশের প্রশাসনের মধ্যে যে কথাটা আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে, যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামাত বসে আছে, এরা যে কোনো মূল্যে এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে, যেটা হচ্ছে সংখ্যালঘুদেরকে ভিকটিম করে, যেটা হচ্ছে বাংলাদেশকে তাদের হিন্দু শূন্য করবার এজেন্ডা। এটা তো নতুন কিছু নয়, 71 সাল থেকে শুরু হয়েছে এবং তাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটা মনোলিথিক মুসলিম রাষ্ট্র বানাতে হবে, জিয়াউল হকের পাকিস্তানের মতো কিংবা মোল্লা ওমরের আফগানিস্তানের মতো। তাহলে তাদের যে এজেন্ডা, যেটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করা, এটা সহজ হবে। এবং রামুর ঘটনা থেকে শুরু করে এরপর শত শত ঘটনা ঘটেছে। আমরা রামুর ঘটনার 2 বছর পরে আমরা শ্বেতপত্র প্রকাশ করেছি, প্রথমে 400 দিনের এবং 3 মাস আগে আমরা 800 দিনের সাম্প্রদায়িক সহিংসতার শ্বেতপত্র প্রকাশ করেছি। বিএনপি জামাতের আমলে যখন হয়েছে তখন 1500 দিনের শ্বেতপত্র আমরা বের করেছিলাম। যেটা দেখা যাচ্ছে বিএনপি জামাতের সময় যেটা হয়েছে, ওটাকে আমরা সরাসরি আমরা বলেছি স্টেট স্পন্সার্ড, রাষ্ট্র অস্বীকার করেছে, তাদের মাস্তানরা করেছে। কিন্তু এখানে জামাত বা তাদের সহযোগীরা করছে, অনেক সময় আওয়ামী লীগকে ব্যবহার করছে, স্থানীয়ভাবে বিএনপিকেও কখনো জামাত ব্যবহার করছে। রামুর ঘটনা যেটা আমরা দেখেছি, পুরো জিনিসটা জামাত ছক সাজিয়েছে। কি হয়েছে, সামনে রেখে দিয়েছে স্থানীয় বিএনপি এবং আওয়ামী লীগকে, আর মানুষ দেখছে সবাই মিলে, সর্বস্তরে সব দল মিলে এই ইয়ের প্রতিবাদ করছে, ইসলাম অবমাননার প্রতিবাদ করছে। সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উন্মাদনা ছড়িয়ে দেয়। এবং ওই ওসি পর্যন্ত, সে ওসিও বলেছিল, রামুর ওসি, যে আমার গায়ে যদি উর্দি না থাকতো আমি তো মিছিলে থাকতাম। এই প্রশাসন দিয়ে আপনি কখনো জঙ্গি মৌলবাদ বা সন্ত্রাস আপনি দমন করা, নির্মূল করা যাবে না। এইসব দাবি মানার ক্ষেত্রে একটু নির্লিপ্ত কেন থাকছে বলে আপনার মনে হয়? অনেকে যে বলেন যে এই সরকারও আসলে সংখ্যালঘুদের এক ধরনের নির্যাতন করছে, তাদের জমি। না, আমি সেটা বলবো না, কারণ একটা জিনিস, বাংলাদেশ হিন্দু শূন্য হলে আওয়ামী লীগ কিভাবে লাভবান হবে? আপাতত লাভবান আওয়ামী লীগ না, মানে আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ে আছেন। যেটা হচ্ছে পরিষ্কার ভাবে যেটা বলতে গেলে, যে বাংলাদেশে নয়, পৃথিবীর সব দেশে সংখ্যালঘুরা, প্রতিবেশী দেশগুলো দেখুন, তারা কিন্তু ধর্মনিরপেক্ষ দলকে তাদের নিজেদের অস্তিত্বের প্রয়োজনে সমর্থন করে, কোনো মৌলবাদীকে তারা সমর্থন সেভাবে করে না। কিন্তু এখানে যেটা হচ্ছে, সরকার ব্যর্থ হচ্ছে শাস্তি দেওয়ার জন্য। দিলীপদার কথা যেটা, যে রামু থেকে বিবাড়িয়া আপনি যেভাবে শুরু করেছিলেন, উনি একটা কথা বলেছেন যে মিথ্যে ঘটনাগুলোকে কেন্দ্র করে, এই জায়গাটায় আমি শুধু ডিফারেন্স অফ, আমার একটা কথা আছে যে ঘটনাটা মিথ্যা কি সত্য, এই জিনিসটা এখন পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। আরেকটি জিনিস যেটি বললেন, কোন ঘটনাটা মিথ্যা কি সত্য, যে ফেসবুকে স্ট্যাটাসটা মিথ্যা কিনা, এটা আমরা এখনো জানি না। ফেসবুকে স্ট্যাটাসটা মিথ্যা সেটি জনাব দিলীপ বড়ুয়া বলেন নাই। ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়া হয়েছিল, তবে যিনি দিয়েছেন তিনি বলেছেন যে তিনি এটি দেন নাই। ওইটাই বললাম যে তিনি তো এইরকম জনরোষের সময় সেটা বলবেন। জনরোষ যেটা হয়েছে সেটাকে কোনো ক্রমেই, জনরোষ বা যারা এটাকে ঘটনা ঘটিয়েছে, এটাকে কোনো সভ্য মানুষ কোনো ক্রমেই এটাকে সমর্থন করতে পারে না, এটা হওয়ার কাম্য নয়। আর যেটা শাহরিয়ার ভাই বললেন যে হিন্দু শূন্য করার যেটা একটা, এটা যদি কারোর মানসিকতা থাকে, তাহলে বর্তমান সরকারের আমলে অন্তত এটি সম্ভব নয়। কিন্তু এটা খুব স্পষ্ট যে বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির যেটা বলে আপনি শুরু করলেন, সেটা কিন্তু সবসময় ছিল এবং আছে বলে আমি বিশ্বাস করি। তা না হলে ভারতে যখন বাবরি মসজিদের আঘাত হয়, রাম মন্দির যখন নির্মাণ হয়, বাংলাদেশে কিন্তু কোনো মন্দির ভাঙা হয়নি, অন্য কোনো সংখ্যালঘুর উপর কোনো নির্যাতন হয়নি। এত বড় যে ঘটনার যেটা বাংলাদেশের বা প্রতিবেশী দেশে যে স্পন্দন আসার কথা ছিল, সেটা কিন্তু সে অর্থে আসেনি। এখন প্রত্যেকটা মানুষের একটা ধর্মীয় চিন্তা চেতনার জায়গায় আঘাত দেওয়ার কোনো সুযোগ নেই। আজকে যদি কেউ ঠিক একইভাবে, হয়তো হিন্দু বা অন্য কোনো সম্প্রদায় সেভাবে প্রতিবাদ হয়ে ঝাঁপিয়ে পড়তে পারবে না, কিন্তু তাদের অনুভূতিতেও সেই একই রকম আঘাত লাগবে যদি কেউ তার দেবদেবীকে নিয়ে, তার অন্য কোনো ধর্মীয় অনুভূতি নিয়ে সেরকম কমেন্ট করে, সেরকম স্ট্যাটাস দেয়। ঠিক যেই ছেলেটি এটা দিয়েছে, সে বলল যে আমি এটা করিনি, এটা যেমনি যুক্তিসঙ্গত নয়। আর এটাকে কেন্দ্র করে যারা প্রতিবাদ সমাবেশ ডেকে সেখান থেকে গিয়ে একদম হামলে পড়বে, বাড়ি ঘরে আঘাত করবে, লুটতরাজ করবে, জ্বালিয়ে দিবে, অন্তত আমি মনে করি বাংলাদেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য, এখানে এটা কখনো মানায় না। এবং আমরা যদি এটি বলি, আসলে বিষয়টা হচ্ছে যে যাদেরকে 2500 আসামি করা হয়েছিল, এটা এখানেও এক ধরনের ষড়যন্ত্র আছে। যদি বলেন যে কি ষড়যন্ত্র, মানুষদেরকে একটা প্রশাসনের উপর একটা বিক্ষুব্ধ করে তোলার জন্যই কিন্তু এক ধরনের, এইটাও একটা সূক্ষ্ম কারসাজি বলে আমি মনে করি। সরকারের উচিত হবে বা প্রশাসনের উচিত হবে সুনির্দিষ্টভাবে যারা এর জন্য দায়ী তাদেরকে গ্রেপ্তার করা,
তাদেরকে গ্রেপ্তার না করে হয়তো যারা অ্যানাউন্স করছে, আপনি দেখেন যারা অ্যানাউন্স করছে, যারা মিটিং করছে, তাদেরকে কিন্তু কোনো গ্রেপ্তার করা হচ্ছে না। তাদের নাম তো অ্যানাউন্সড, গভর্নমেন্টের উচিত তাদেরকে গ্রেপ্তার করা। তাদেরকে গ্রেপ্তার না করে তারা সাধারণ মানুষের উপর আবার পুলিশি নির্যাতন চালিয়ে সাধারণ মানুষকে আবার সরকারের উপর বিক্ষুব্ধ করে তুলবে, আবার সংখ্যালঘুদের উপর বিক্ষুব্ধ করে তুলবে। বরং এই ধারণাটি এখন বেশি ইয়া পাচ্ছে, জনগণের ভোট ছাড়া অনির্বাচিত সরকার হাতে কোনো মানুষই নিরাপদ নয়। এটি কি একটি কারণ যে মানে যেহেতু এটা মোটেই কারণ নয়। না, এটিকে আপনি পলিটিক্যাল স্টেটমেন্ট মনে করেন? এইটা মনে হয় যে স্টান, পলিটিক্যাল স্টান আপনি পলিটিক্যাল স্টেটমেন্ট মনে করছেন? হ্যাঁ। অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, সংখ্যালঘু নির্যাতনের পিছনে জামায়াতের ইন্ধন, যেটি আসলে এফেক্টিভ ভাবে বিএনপি বা বিএনপি জামায়াতের নেতৃত্বাধীন জোটের ইন্ধন বলে যে ভুরি ভুরি অভিযোগ পাওয়া যায়, এর ব্যাখ্যা আপনি কিভাবে দেন? আসলে ধর্মভিত্তিক রাজনীতি করলেই একটা দল বা সেই দলের সমস্ত ব্যক্তি তারা যে সাম্প্রদায়িক হয়ে প্রতিপক্ষের উপর তারা সাম্প্রদায়িক আক্রমণ করবে, অত্যাচার করবে, এটা কিন্তু মানে সঠিক নয়। যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ মানে কাগজে কলমে বলে রাখলো অসাম্প্রদায়িক, আর আওয়ামী লীগ অসাম্প্রদায়িক হলো, এটা ঠিক নয়। বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত এই যে অর্পিত সম্পত্তি ডিক্লেয়ার করা, যেটা এনিমি প্রপার্টি, যেটা ডিজলভ হয়ে গেছিল, যেটা ড্রপ হয়ে গেছিল, সেটাকে আবার নতুন করে অর্পিত সম্পত্তি করা, হিন্দুদের বাড়িঘর অমুক তমুক এই সমস্ত মানে জমি জায়গা দখল করা, এই ম্যাক্সিমাম আওয়ামী লীগের লোকজন করেছে। আওয়ামী লীগ অসাম্প্রদায়িক না। রমনা মন্দির আওয়ামী লীগের আমলেই ভেঙে দেওয়া হয়েছে, বহু মন্দির শাকারি বাজারে কাগজে কলমে অসাম্প্রদায়িক বললো, সেটাকে অসাম্প্রদায়িক বলতে, কাগজে কলমে অসাম্প্রদায়িক বললো, ধর্মনিরপেক্ষ বললো, তারা ধর্মনিরপেক্ষ বা অসাম্প্রদায়িক নয়। এর কথা সূত্র ধরে বলতে, রমনার কালী মন্দির তো ভেঙেছে পাকিস্তানি হানাদার বাহিনী, আওয়ামী লীগ কি করে রমনার কালী মন্দির ভাঙলো? এটা তো কিসের 74 এটা শেখ সাহেব বলছিল না, তোরা অন্য জায়গায় রমনা কালী মন্দির, এখানে হবে না, শরৎ উদ্যানে রমনা কালী মন্দির থাকতে হবে না, সেখানে আপনি এগুলো ভুলে গেলেন? না না, সেখানে তো মন্দিরই ছিল না। তারা মন্দির দাবি করেছিলেন যে কি মন্দিরটা পুনর্নির্মাণের জন্য, তখন শেখ সাহেবের আমলে বঙ্গবন্ধুর সময় সেটাকে বিবেচনা করা হয়নি। তাহলে কি কিন্তু পরবর্তীকালে এই আওয়ামী লীগ সরকারই তো মন্দির করার দায়িত্বটা নিয়েছে, এবং এই সময় তো মন্দিরটা এই মন্দিরটা হচ্ছে বিএনপির আমলে। কে? বিএনপির আমলে গয়েশ্বরচন্দ্র রায় এবং মানে ওই যে তখনকার যারা হিন্দু নেতারা ছিল, যেটা তিনি বলেছেন 92 সালে বাবরি মসজিদ ভাঙার পর বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেনি। পার্লামেন্টের প্রসিডিংস খুলে দেখুন, বিরোধী দলে তখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের পক্ষ থেকে সেখানে সংখ্যা দেওয়া হয়েছে, পরিসংখ্যা 3600 মন্দির ভাঙা হয়েছে একটা বাবরি মসজিদ ভাঙার প্রতিক্রিয়া হিসেবে, এবং আমার কাছে এটা অবিশ্বাস্য মনে হয়েছিল। আমি নিজে আমার টিম নিয়ে গিয়ে, ওই সবচেয়ে উপদ্রুত এলাকা ছিল তখন ভোলার গ্রামে গ্রামে আমি ঘুরেছি। আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে এই জন্য যে এত মন্দির কি করে বাংলাদেশে এলো। ভোলাতে গিয়ে দেখি মন্দিরের ব্যাপারটা হচ্ছে যে এখানেও ব্রাহ্মণবাড়িয়াতে যেটা হয়েছে, হিন্দুদের বর্ধিষ্ঠ হিন্দুদের প্রত্যেকের বাড়িতে একটা করে মন্দির থাকে, প্রত্যেকটা বাড়িতে মন্দির, এবং ভোলাতে গিয়ে আমরা একটা মন্দির আমরা আশ্রয় দেখতে পাইনি। এবং এইটার পরেই আমি ফিরে এসে ওই বইটা লিখেছিলাম দেশ সাম্প্রদায়িকতা চালচিত্র, এবং এইটার প্রতিবাদ করে তসলিমা নাসরিন রবজা লিখেছিল, তার জন্য তাকে দেশ ছাড়া করা হয়েছিল। সুতরাং যেটা শাহরিয়ার ভাইয়ের সাথে আমি শ্রদ্ধা বিনয়ের সাথে বলছি, যে সেই সময় উনি যেরকম বাবরি মসজিদের ঘটনার পরে দেশের বিভিন্ন জায়গায় গিয়েছেন, হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট হিসেবে আমরাও কিন্তু গিয়েছি। যে ঘটনাগুলো বা যে সংখ্যা উনি দিয়েছেন, যে সংখ্যা, সেই স্ট্যাটিস্টিক্সটা উনি কোত্থেকে আনছেন জানি না, কিন্তু আমরাও অনেক জায়গায় গিয়েছি এবং আমরাও দেখেছি অনেক ঘটনা তখন এইরকম এসছে যে কাগজে এসছে, কিন্তু বাস্তবে গিয়ে দেখেছি সেটার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং ওখানকার হিন্দুরা বলেছে আমরা অনেক ভালোভাবে আছি, আমাদেরকে বরং খুব সেফটি এবং সিকিউরড আমরা ফিল। আমরা শাহরিয়ার ভাই, একজন দর্শক সারার সাহেব, উনি একটি প্রশ্ন করেছেন, আপনার উদ্দেশ্যে আমি একটু প্রশ্নটি বলি, আপনি এটাতে যদি একটু দ্রুত এর মধ্যে মন্তব্য করবেন কিনা, কারণ এই প্রশ্নটি অনেক বেশি শোনা যায় যে আওয়ামী লীগ উইল বি বেনিফিটেড ইফ হিন্দুস আর টর্চার্ড মেনি ফর অনেকেই মাইনরিটিদের জন্য অনেক কথা বলেন, কিন্তু যখন কোনো মুসলমানদের ক্ষেত্রে কোনো অন্যায় হয় তখন কেউ কোনো কথা বলেন না। এই বিষয়টি সম্পর্কে আপনি একটু মুসলমানদের উপর কোথায়? বাংলাদেশের কথা উনি বলেন নাই আসলে। না না, বাংলাদেশে আমি এটা সবসময় বলেছি, প্রত্যেক দেশের নাগরিকদের সংখ্যাগরিষ্ঠদের দায়িত্ব হচ্ছে সংখ্যালঘুদের যে প্রোটেকশন দেয় এবং সম্প্রীতি মর্যাদা এগুলোর জন্য কাজ করা। দেশে যদি আমরা সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে না পারি,
ভারতে এর আচ্ছা, রিঅ্যাকশন প্রতিক্রিয়া ছোট হবে করে সেটাও যদি আমাদের মনে ছোট রাখতে করে হবে। যদি আপনি একটু এটাও বলেন যে কিছু কিছু দর্শক আবার এই প্রশ্ন আনছেন যে কেউ যদি ইচ্ছা করে সোশ্যাল মিডিয়াগুলি ব্যবহার করে ইসলাম ধর্মের উপর আঘাত হানে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কি করণীয়? পরিষ্কার বক্তব্য, দেশে আইন আছে। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে যে ধর্মীয় ভাবেও যদি আমি বলি, কোরআনে কোথাও বলা নেই ব্লাসফেমির জন্য জাগতিক শাস্তির বিধানের কথা। মানে ধর্মীয় অবমাননার জন্য জাগতিক শাস্তি ভাবে আল্লাহ সেখানে বলেছে ব্লাসফেমি জাগতিক শাস্তির বিধান রয়েছে খ্রিস্টীয় ধর্ম আইনে, জুইশ ধর্মীয় আইনে সেটার বিধান রয়েছে। ইসলামে পরিষ্কার বলা হয়েছে কেউ যদি আল্লাহ রসুল বা তার কিতাবের অবমাননা করে তাদের শাস্তি দেবেন আল্লাহ স্বয়ং। রাইট, মানুষকে বলেছেন এদের সংস্রব পরিত্যাগ করবার জন্য, নিজের হাতে আইন তুলে দেওয়ার কথা। আমরা এটা বিরোধী এটা আওয়ামী লীগ মনে করে যে হিন্দুরা আমাদের ভোট ব্যাংক, এবং যদি কোনো হিন্দু ভোটার, আমি তো নিজে সরাসরি নির্বাচনী রাজনীতির সাথে বহুদিন যুক্ত, যদি কোনো হিন্দু ভোটার কোনো সময় যদি বলে আওয়ামী লীগের কোনো মানে নেতার কাছে যে এবার আমার ভোটটা আমি আর নৌকায় দিতে পারবো না, এবার আমি একটু অন্য জায়গা, তখনই তারা মারি মুখে ওঠে, কারণ তারা দাবি করে যে হিন্দুরা হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক। এই অবস্থাটা যখন প্রচার চলতে থাকে তখন স্বাভাবিকভাবে বিএনপি কিছু কিছু লোক হয়তো মনে করতে পারে যে তাহলে হিন্দুরা সব ভোট বোধহয় আওয়ামী লীগেরই দিয়ে দেবে, কিন্তু এখন চিত্র পাল্টে গেছে। রাজনীতিটা আপনাকে বুঝতে হবে যে ৭২-এর সংবিধানে তো ধর্মের নামে রাজনীতিটা নিষিদ্ধ ছিল, ধর্ম নিরপেক্ষতা ছিল এবং সকল ধর্মের সমান অধিকার মর্যাদা। তো এই ধর্ম নিরপেক্ষতাটা কেন বাদ দেওয়া হলো, কখন বাদ দেওয়া হলো? ধর্মের নামে রাজনীতি নিষেধাজ্ঞা ছিল, সেটাকে কেন চালু করা হলো? জামাতকে কেন পুনর্বাসন করা হলো? বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াই তো এই দুষ্কর্মগুলো করেছেন, যার মাসুল আমাদেরকে এখনো দিতে হচ্ছে। বাংলাদেশে ধর্মের নামে যদি রাজনীতি নিষিদ্ধ থাকতো, আজকে আমাদের ধর্মের নামে এসব হানাহানি, একবার জঙ্গিবাদ, নিষিদ্ধ হয়েছে বলে সাম্প্রদায়িকতা, সেটি যদি এত খারাপ হয়, সরকার তো এগুলিকে আবার আগের অবস্থায় নিতে পারে। এরা বলছেন, এরা মহাজোট বলছে এটা ওভার দ্য ইয়ার্স এখানে সমাজের যে মৌলবাদীকরণ হয়েছে, ইসলামীকরণ হয়েছে, বেশিরভাগ সময় বাংলাদেশে তো এরাই ক্ষমতায় ছিলেন। ফলে এই যে